প্যানাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশিত আজকের এই জিকে প্যানাসিয়া বইয়ের উপর যে নির্ধারিত ক্লাস আছে, আমরা জিকে প্যানাসিয়া পাবলিকেশনের পক্ষ থেকে বা জিকে প্যানাসিয়ার পক্ষ থেকে আপনাদেরকে বলেছিলাম কিছু ফ্রি ক্লাস নিয়ে দিব। প্যানাসিয়ার বইটা মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেই বিষয়গুলো শেষ করে দিব। তো সেই আলোকে, সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে জিকে প্যানাসিয়ার কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিকগুলো থেকে বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব জায়গায় প্রশ্ন এসে থাকে, সে সকল বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসটা। আজকে আমরা ক্লাসে যে বিষয়গুলো পড়াশোনা করব, বাংলাদেশের সীমান্ত সীমারেখা, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের দ্বীপ বদ্বীপ, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বই থেকে পড়াচ্ছি এখন, সেই বইটা হচ্ছে কি জিকে প্যানাসিয়া। তো এই জিকে প্যানাসিয়া বইটা আমরা আমাদের কোচিংয়ে পড়ানো, পাশাপাশি বিসিএস বা চাকরি বাকরির পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতার আলোকে আমরা এই বইটা রচনা করেছি আমরা 5 জন শিক্ষক মিলে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে আছে হচ্ছে দেখেন বাংলাদেশ পরিচিতি নিয়ে। বাংলাদেশ পরিচিতির প্রথম যে টপিকটা বা প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি মানচিত্রে বাংলাদেশের অবস্থান। মানচিত্রে বাংলাদেশের অবস্থান, এই বিষয়টা নিয়ে আমাদের প্রথম আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে যখন আমরা পড়াশোনা করি বা যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমরা দেখতে পাই যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা কোথায়। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে উত্তর গোলার্ধে, তাই না? আমরা সবাই বিষয়গুলো পড়ে আসছি যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায়, উত্তর গোলার্ধে। আমরা সবাই জানি যে ভূগোলবিদরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ঠিক মধ্যভাগ দিয়ে একটি গুরুত্বপূর্ণ রেখা টেনেছেন, যার মান দিয়েছেন হচ্ছে 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি পূর্ব পশ্চিম যে রেখাটা আছে, এই রেখার উত্তরের দেশগুলোকে বলা হয় কি উত্তর গোলার্ধের দেশ। আমরা সবাই বিশ্বাস করি যে আপনারা যারা ক্লাস করতেছেন আমার সাথে, আপনারা সবাই দিকগুলো জানেন। যখন মানচিত্র নিয়ে পড়াশোনা করবেন তখন মাথায় রাখবেন সবসময় যে মানচিত্রের উপরের দিকটা কি হয়, উত্তর হয়, নিচের দিকটা হয় দক্ষিণ, ডান পাশ পূর্ব, আর বাঁ পাশ হয় হচ্ছে পশ্চিম। এই বিষয়গুলো আমরা সবাই জানি। তো দেখেন, বলা হচ্ছে যেটা আমি যেটা প্রথমে বলেছি, বাংলাদেশের অবস্থান কোথায়। বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার 20 ডিগ্রি 34 মিনিট 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত, এবং 88 ডিগ্রি 01 মিনিট 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশের অবস্থান। 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশের অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি এই যে বাংলাদেশের অবস্থানটা বিশ্ব মানচিত্রে কি বললাম যে উত্তর, তাই না? যে উত্তরে আপনার 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তরে অবস্থিত, এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশের অবস্থান। তা আমরা সবাই জানি যে এই যে নিরক্ষরেখা যেটা আছে, আমরা প্রথমে বলেছিলাম 0 ডিগ্রি উত্তর দক্ষিণে যে পূর্ব পশ্চিমে যে রেখাটা আছে, এটাকে বলা হয় কি আপনার নিরক্ষরেখা বলা হয়ে থাকে, বিষুবরেখা বলা হয়ে থাকে, মহাবৃত্ত রেখা, গুরুবৃত্ত রেখা বলা হয়ে থাকে। তো নিরক্ষরেখা বা বিষুবরেখা থেকে উত্তরের দেশগুলোকে বলা হয় উত্তর গোলার্ধের দেশ, আর দক্ষিণের গুলোকে বলা হয় কি দক্ষিণ গোলার্ধের দেশ। তাহলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, এটুকু মনে রাখবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে এই যে গুরুত্বপূর্ণ রেখাটা আছে, এটার মানও 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি উত্তর দক্ষিণ যে রেখাটা আছে, এটাকে বলা হয় মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা। মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা বলা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই কম বেশি জানি এই মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা থেকে সময়ের হিসেব করা হয়ে থাকে। সময়ের হিসাব করা হয় মূল মধ্যরেখা বা গ্রিনিচ রেখা থেকে। আর এই মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম যেদিকেই যাবেন, আমরা সবাই জানি যে পূর্ব দিকে গেলে সময় হয় প্লাস, আর পশ্চিমে গেলে হয় কি মাইনাস হয়। পূর্ব দিকে গেলে হয় প্লাস, পশ্চিমে গেলে হয় মাইনাস। এবার আসেন, এই মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিম যেদিকেই যাবেন, প্রতি এক ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে কত মিনিট? 4 মিনিট হবে সময়ের পার্থক্য। প্রতি এক ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে কত মিনিট? 4 মিনিট হবে কি সময়ের পার্থক্য। এবার আসেন,
বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের অবস্থান আমাদের ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার দ্রাঘিমাটা কত আমরা সবাই জানি যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে দুটা গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে। একটা হচ্ছে কি আপনার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আরেকটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা বলি কি কর্কট ক্রান্তি রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। মনে রাখেন, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। এই জন্য বাংলাদেশকে বলা হয় কি ক্রান্তীয় অঞ্চলের দেশ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত, ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যেখানে সাধারণত এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে কি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন গুরুত্বপূর্ণ রেখাটি অতিক্রম করেছে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কি এই যে কর্কট ক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। এই কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এই দুইটা গুরুত্বপূর্ণ রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে এবং সেই দুই মহা গুরুত্বপূর্ণ রেখা মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়। আপনাদের সবার কাছে, যাদের কাছে বইটা আছে, আপনারা সবাই দেখেন একবারে, এই ম্যাপটাই দেওয়া আছে বইয়ের মধ্যে। বলা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ছেদ করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়, তাই না? এখানে একটি আন্তর্জাতিক স্পেস অবজারভেটরি সেন্টার বা আপনার মহাকাশ গবেষণা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এরপরে আসেন, যেটা বলেছি যে আমরা প্রথমে বলেছি কি যে এই মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যেদিকেই যাবেন প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে কত মিনিট? 4 মিনিট হবে সময়ের পার্থক্য। তাহলে খেয়াল করে দেখেন, বাংলাদেশের অবস্থান হচ্ছে 90 ডিগ্রি পূর্বে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য কত মিনিট বা কত ঘন্টা, খেয়াল করে দেখেন 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয় তাহলে 90 ডিগ্রি সমান কত মিনিট হবে? 90 ডিগ্রি সমান 90 ইন্টু 4, 360 মিনিট। এটা যদি আপনি ঘন্টায় রূপান্তর করেন তাহলে কি হবে দেখেন, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়ে থাকে, 0 0 কাটা 6 6 36। এখন আসেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘন্টা, আমরা দেখলাম কি 6 ঘন্টা হয়। এখন যদি প্রশ্ন দেখেন, খেয়াল করেন 6 ঘন্টা কি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। কেন প্লাস হবে? আমরা প্রথমেই বলেছি এই গ্রিনিচ রেখা বা মূল মধ্যরেখা থেকে পূর্ব দিয়ে গেলে সময় হয় প্লাস, পশ্চিমে গেলে হয় মাইনাস। যেহেতু বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি পূর্বে, তার মানে হচ্ছে কি গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য হবে প্লাস 6 ঘন্টা, প্লাস 6 ঘন্টা। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখবেন কখনো কখনো এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, বিসিএস পরীক্ষায় এসেছে, চাকরির বিভিন্ন পরীক্ষায় এসেছে যে গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘন্টা। তাহলে আমরা শিখলাম কি গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য প্লাস 6 ঘন্টা। এটা আবার কখনো কখনো লেখা থাকে এরকম যে জিএমটি প্লাস 6, জিএমটি প্লাস 6 লেখা থাকে। এই জিএমটি মানে কি গ্রিনউইচ মিন টাইম, বাংলায় যেটাকে আমরা বলি কি গ্রিনিচ প্রমাণ সময়। গ্রিনিচ প্রমাণ সময় বা জিএমটি প্লাস 6 এরকম লেখা থাকে। আমরা যখন মোবাইলের টাইম সেট করি দেখবেন এই লেখাটা আসে জিএমটি প্লাস 6 অথবা জিএমটি প্লাস 6.00 এরকম একটা লেখা আসে। তাহলে আমরা শিখলাম কি যে গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য প্লাস 6 ঘন্টা। তাহলে এই মানচিত্রে বাংলাদেশের অবস্থান, সময়ের পার্থক্য, গুরুত্বপূর্ণ দুটা রেখা কোথায় মিলিত হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখলাম। এরপর আমার টপিক হচ্ছে কি বাংলাদেশের সীমান্ত ও সীমারেখা। বাংলাদেশের সীমান্ত ও সীমারেখা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বাংলাদেশের সীমান্তে দুইটা দেশের অবস্থান রয়েছে। প্রায় 3 দিক থেকে হচ্ছে কি আপনার ভারতের অবস্থান, আর দক্ষিণ পূর্ব দিক যেটা আছে সেদিকে হচ্ছে কি আমাদের এই মিয়ানমারের অবস্থান। তো আমরা এখানে দেখেন আপনাদের বইয়ে যেরকম দেওয়া আছে শুভ এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে বলে রাখি সাধারণত পরীক্ষায় যেখানে আপনারা হয়তো অনেকে কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা শিখবেন, এই অংশটা শিখবেন, বিজিবির তথ্য শিখবেন নাকি মাধ্যমিক ভূগোলের তথ্যটা শিখবেন। পরীক্ষাগুলোতে, হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে থাকে হচ্ছে এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, হ্যাঁ, এই বিজিবির তথ্যটাই পরীক্ষায় থেকে থাকে, কারণ এটা আপডেট তথ্য। মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য অনেক বছর যাবত আপডেট করা হয় না, আর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির তথ্যটা হচ্ছে কি আপডেট তথ্য, এটাকে আমাদের আনসার করতে হবে। তো আমরা এখান থেকে কিছু বিষয়, এই যে এই টপিকটা সীমান্ত সীমারেখা, এই যে টপিকটা আছে এই বিষয়টা আমরা কি করব, আমরা মানচিত্রে দেখব। খেয়াল করে দেখেন, আমরা সবাই জানি এই যে বাংলাদেশ,
এই যে বাংলাদেশটা আছে, বাংলাদেশের যে অংশটুকু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা একটু দেখে আসেন। জি, আমরা আমরা জানি যে কি এই যে বাংলাদেশের সীমান্তটা যেটা আছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার হচ্ছে আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য। এই সীমান্ত দৈর্ঘ্যটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি স্থল সীমান্ত, একটা হচ্ছে স্থল সীমান্ত, আরেকটা হচ্ছে কি জল বা সমুদ্র উপকূল, জল বা সমুদ্র, জল বা সমুদ্র সীমা। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, জল বা সমুদ্র সীমা এই দুই ভাগে ভাগ করে থাকি। এই যে স্থল সীমান্তটা আছে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভারতের সাথে আর একটা হচ্ছে কি মিয়ানমারের সাথে। খেয়াল করেন, ভারতের সাথে আমাদের মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য কত? 4156 কিলোমিটার। আর মিয়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। আর এটা হচ্ছে কি আমাদের স্থল সীমান্তের দৈর্ঘ্য। আর আমাদের যে সমুদ্র সীমা আছে, সমুদ্র সীমার দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। দেখেন এই বিষয়টাকে আমরা এখানে উপস্থাপন করেছি আমাদের পরের ম্যাপে, যে আমাদের মোট সীমারেখা হচ্ছে কি 5138 কিলোমিটার। তার মধ্যে সমুদ্র উপকূল বা জলভাগের দৈর্ঘ্য হচ্ছে কত? 711 কিলোমিটার। ভারতের সাথে সীমানা আছে 4156 কিলোমিটার। মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 271 কিলোমিটার। এই হচ্ছে আমাদের সীমান্ত দৈর্ঘ্যটা। এখন আমরা যেটা দেখব, দেখেন আমরা সরাসরি মানচিত্রে চলে যাব। সীমান্ত দৈর্ঘ্য সীমারেখা জানার পর আমরা দেখব হচ্ছে কি, আমরা দেখব হচ্ছে আমাদের মানচিত্রটা। তো দেখেন, এই যে আমাদের বাংলাদেশের মানচিত্রটা আছে, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এই বাংলাদেশের মানচিত্র থেকে সরাসরি আমরা পড়াশোনা করব এখন। হ্যাঁ, তো আমরা প্রথমেই বলেছি কি এই যে আমাদের সীমান্ত দৈর্ঘ্য যেটা আছে, সীমান্ত দৈর্ঘ্য নিয়ে পড়াশোনা করেছি। এখন যেটা দেখব, এই যে আমাদের সীমান্তটা আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের সীমান্ত যেটা আছে খেয়াল করেন, জি, এই যে আমাদের সীমান্তটা আছে একটু আপনারা খেয়াল করে দেখেন। আমরা এই সীমান্তটা নিয়ে এখন একটু পড়াশোনা করব। তো আমরা দেখেছি কি আমাদের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। আমরা প্রথমেই বলেছি বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে কি মিয়ানমার। এই দুইটা দেশের সীমানা আছে আমাদের সাথে। তো এখন আসেন, এই সীমান্ত দৈর্ঘ্য জানার পর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে বাংলাদেশের সীমারেখাটা যেটা আছে, বাংলাদেশ ভারত মিয়ানমার, এই যে সীমারেখাটা বাংলাদেশ ভারত মিয়ানমারকে পৃথককারী সেই সীমারেখাটার নাম কি? আমরা সবাই জানি 1948 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় তখন এই সীমারেখা ভাগ করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল স্যার সিরিল রেডক্লিফের নেতৃত্বে। সেই কমিশনের নাম হচ্ছে কি রেডক্লিফ কমিশন। আর এই রেডক্লিফ কমিশনের সুপারিশের আলোকে 1947 সালে যে রেখাটা ভাগ করা হয়েছে, যেভাবে ভাগ করা হয়েছিল সীমানাটা, সেই সীমান্ত রেখাটার নাম হচ্ছে কি, সেই সীমান্ত রেখার নাম হচ্ছে রেডক্লিফ লাইন। পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলাদেশ ভারতকে পৃথককারী রেখার নাম কি? রেডক্লিফ লাইন। বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী রেখার নাম কি? এটাও কি রেডক্লিফ লাইন। তাহলে যদি একসাথে প্রশ্ন আসে বাংলাদেশ ভারত মিয়ানমারকে পৃথককারী রেখার নাম কি? নাম হচ্ছে কি রেডক্লিফ লাইন। আমরা প্রথমে শিখলাম কি আমাদের সাথে দুইটা দেশের, পৃথিবীর দুইটা দেশের সীমানা আছে। সেই দুইটা দেশ হচ্ছে, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে কি এদিকে আছে ভারত। আমাদের প্রায় 3 দিক জুড়ে আছে কি ভারত আর দক্ষিণ পূর্বাঞ্চল যেটা, সেই অঞ্চলে আছে হচ্ছে কি মিয়ানমার। তো এখন আসেন বাংলাদেশের সাথে আমরা সবাই জানি বাংলাদেশের সাথে ভারতের 5টা প্রদেশের সীমানা আছে। কয়টা প্রদেশ? 5টা প্রদেশের সীমানা আছে ভারতের। এই যে পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গ, উত্তরে আছে কি, উত্তরে আছে হচ্ছে আপনার এখানে এদিকেও পশ্চিমবঙ্গ আছে, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ,
পূর্ব দিকে আছে কি আসাম, ত্রিপুরা, মিজোরাম। আসাম, ত্রিপুরা, মিজোরাম। আপনারা যদি লক্ষ্য করেন গত 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত। খেয়াল করে দেখেন বাংলাদেশের উত্তরে আছে কি কি মেঘালয়, আসাম, আর এখানে হচ্ছে কি পশ্চিমবঙ্গ আছে। মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ আছে। আর পূর্ব দিকে কি কি আছে দেখেন, পূর্ব দিকে আছে এই যে আসাম, ত্রিপুরা এবং মিজোরামের অবস্থান আছে পূর্ব দিকে। তাহলে আমরা শিখলাম কি যে বাংলাদেশের সাথে ভারতের প্রদেশ, সীমান্তবর্তী প্রদেশ হচ্ছে 5টা। এবার খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করে দেখেন যে আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে কি 7 সিস্টার্স। বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলে, ভারতের 7টা প্রদেশ আছে যাদেরকে একত্রে বলা হয় কি 7 সিস্টার্স। কি বলা হয়? 7 সিস্টার্স বলা হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 7 সিস্টার্সের কোন কোন প্রদেশের সাথে বাংলাদেশের সীমানা আছে অথবা কোন প্রদেশের সাথে সীমানা নাই। আমরা খেয়াল করলে দেখব 7 সিস্টার্সের 7টা প্রদেশ কি কি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আরেকটা হচ্ছে আপনার অরুণাচল। তো খেয়াল করে দেখেন বাংলাদেশের সাথে সীমানা আছে কার কার, এই যে আসামের সীমানা আছে, এখানে মেঘালয়ের সীমানা আছে, এখানে ত্রিপুরার সীমানা আছে, আর মিজোরামের সীমানা আছে। অর্থাৎ বাংলাদেশের সাথে আপনার সীমানা আছে কয়টা প্রদেশের? থেকে কই চলে যাচ্ছে। জি, আমরা যেখানে ছিলাম খেয়াল করেন, তো বাংলাদেশের সাথে ভারতের মোট 5টা প্রদেশের সীমানা আছে। তার মধ্যে আপনার 7 সিস্টার্স ভুক্ত, 7 সিস্টার্স যেটা আমরা পড়েছি, এই 7 সিস্টার্স ভুক্ত প্রদেশগুলোর সীমানা আছে কয়টা? 7 সিস্টার ভুক্ত প্রদেশের সীমানা 4টা প্রদেশের সীমানা আছে। এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তাহলে সীমানা নাই কার কার? সীমানা নাই হচ্ছে মণিপুর, অরুণাচল এবং আরেকটা হচ্ছে কি নাগাল্যান্ড। তো আপনারা খেয়াল করছেন প্রিয় শিক্ষার্থীরা, সম্প্রতি ভারতের 7 সিস্টার্স ভুক্ত যে মণিপুর রাজ্য যেটা আছে, সেই মণিপুর রাজ্যে একটা দাঙ্গা শুরু হয়েছে, একটা মারামারি শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে মণিপুর কি করেছে? স্বাধীনতা ঘোষণা করেছে এবং সেখানে তারা ভারতের পতাকা নামিয়ে দিয়ে নিজস্ব পতাকাও সেখানে উত্তোলন করেছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে 7 সিস্টার্স ভুক্ত কোন প্রদেশটির সাথে বাংলাদেশের সীমানা আছে, কোনটি সীমানা নাই, এগুলো আমরা দেখলাম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেই প্রদেশটি সম্প্রতি স্বাধীনতা ঘোষণা করেছে তার নাম কি? তার নাম হচ্ছে মণিপুর। আরেকটা জিনিস মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যেই প্রদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যকার বিরোধ চলমান, তাই না? আপনারা দেখেছেন সম্প্রতি চীন তার নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে তারা দেখিয়েছে কি অরুণাচল চীনের অংশবিশেষ। এটা নিয়ে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাহলে পরীক্ষায় এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এগুলো একটু মাথায় রাখবেন। এরপরে আসেন বাংলাদেশের সাথে মিয়ানমার। এই মিয়ানমারের 2টা প্রদেশের সীমানা আছে। কয়টা প্রদেশের সীমানা? 2টা প্রদেশের সীমানা আছে। একটা হচ্ছে চীন প্রদেশ, আরেকটা হচ্ছে কি এই রাখাইন প্রদেশ। চীন এবং রাখাইন প্রদেশের সীমানা আছে বাংলাদেশের সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতি হচ্ছে রোহিঙ্গা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতির নাম হচ্ছে রোহিঙ্গা। আর এই রোহিঙ্গারা বসবাস করতো কোথায়? এই রাখাইন প্রদেশে। আমরা এটাও জানি এই রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল কি আরাকান। রাখাইনের পূর্ব নাম কি আরাকান। এবং আপনারা জেনে থাকবেন বাংলা সাহিত্যের সাথে আরাকান রাজসভার একটা গভীর সম্পর্ক আছে। আমরা সবাই জানি যে বাংলা সাহিত্যের মধ্যযুগ যেটা, এই মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের বিস্তৃতি ঘটেছিল। যেই রাজসভার বিখ্যাত কবি ছিলেন কে? বিখ্যাত কবি ছিলেন মহাকবি আলাউল, কুরেশি মাগুন ঠাকুর, দৌলত উজির বাহরাম খাঁ, মর্দন, এরকম বিখ্যাত কবি সাহিত্যিকদের সৃষ্টি হয়েছিল সে আরাকান রাজসভায়, তাই না? আপনারা কম বেশি সবাই জানেন যে আলাউল
কবি আলাওলের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী। 1648 সালে এই গ্রন্থটি লিখেছিলেন। তাহলে আমরা দেখলাম কি, দেখেন বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইটা প্রদেশের সীমানা আছে, চীন প্রদেশ, আরেকটা হচ্ছে কি রাখাইন প্রদেশ। তাহলে রাখাইনের পূর্ব নাম কি? সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন তো রাখাইনের পূর্ব নাম কি? রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান। রাখাইনের পূর্ব নাম কি? আরাকান। এরপরে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, তো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে কতটি? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে হচ্ছে 32টি। কতটি জেলা আছে? 32টি জেলা আছে। তার মধ্যে ভারত, এই যে ভারত, এই ভারতের সাথে আছে হচ্ছে আপনার 30টি, মিয়ানমারের সাথে 3টি। ভারতের সাথে 30, মিয়ানমারের সাথে 3, হওয়ার কথা 33 কিন্তু হয়েছে 32। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের একটা জেলা আছে যেই জেলার সাথে, খেয়াল করে দেখেন, যেই জেলার সাথে মিয়ানমার এবং ভারত উভয় দেশের সম্পর্ক আছে। ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই সম্পর্ক আছে বাংলাদেশের কোন জেলার সাথে? রাঙ্গামাটি জেলার সাথে। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? আপনাকে প্রশ্ন করবে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমানা আছে? রাঙ্গামাটি জেলার সাথে। আমরা সবাই কম বেশি পড়ে আসছি এই রাঙ্গামাটি জেলা নিয়ে পরপর কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন এসেছে। 5 ধরনের প্রশ্ন আছে রাঙ্গামাটি নিয়ে। আমি জাস্ট প্রশ্নগুলো একটু বলি, আপনারা কমেন্ট বক্সে শুধু রাঙ্গামাটি লিখে যাবেন। যাই প্রশ্ন করব উত্তরে লিখবেন কি? রাঙ্গামাটি। উত্তরে লিখবেন কি? রাঙ্গামাটি। প্রথম প্রশ্ন খেয়াল করেন, যদি প্রশ্ন করি আমি বাংলাদেশের কোন জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমানা আছে? উত্তর হবে রাঙ্গামাটি। দ্বিতীয় প্রশ্ন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। তৃতীয় প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? রাঙ্গামাটি জেলায়। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রাঙ্গামাটি জেলায়। তারপর সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে অবস্থিত। কাপ্তাই লেক কোথায় অবস্থিত? রাঙ্গামাটিতে অবস্থিত। আর সেই রাঙ্গামাটির সাদ বলা হয় কাকে? রাঙ্গামাটির সাদ বলা হয় সাজেক ভ্যালিকে। এবার আসেন, আমরা দেখলাম কি রাঙ্গামাটি সীমান্তবর্তী জেলা যার সাথে দুই দেশেরই সীমানা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ে দেখেন স্পষ্ট লেখা আছে যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কিন্তু ভারতের সাথে সীমানা নেই, এরকম জেলা হচ্ছে কয়টা? 2টা। সীমান্তবর্তী কিন্তু ভারতের সাথে কোনো সীমানা নেই এরকম জেলা 2টা। একটা হচ্ছে কি বান্দরবান, একটা হচ্ছে বান্দরবান, আর একটা হচ্ছে কি কক্সবাজার। সীমান্তবর্তী কিন্তু ভারতের সাথে কোনো সীমানা নেই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, দেখেন বাংলাদেশের 2টা বিভাগ আছে, যেই 2 বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে। সকল জেলার সাথে ভারতের সীমানা আছে। এই যে সিলেট বিভাগ, দেখেন খেয়াল করে, সিলেট, মৌলভীবাজার, সিলেট, মৌলভীবাজার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই সবগুলো জেলার সাথে ভারতের সীমানা আছে। আবার ময়মনসিংহ বিভাগের 4টা জেলা, এদের সাথেও কি ভারতের সীমানা আছে। খেয়াল করেন, নেত্রকোনার সাথে সীমানা আছে, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এই প্রত্যেকটা জেলার সাথেই ভারতের সীমানা আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে? 2টা বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে, একটা হচ্ছে সিলেট, আরেকটা হচ্ছে কি ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই। আমরা জানি বাংলাদেশের 2টা বিভাগ আছে, যে 2 বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই। একটা হচ্ছে ঢাকা বিভাগ, আরেকটা হচ্ছে কি বরিশাল বিভাগ। ঢাকা এবং বরিশালের সাথে ভারতের কোনো সীমানা নেই, এই জিনিসটা মনে রাখবেন। এবার আসলে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখি, সেটা হচ্ছে কি, দেখেন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, যেই কুড়িগ্রাম জেলার সাথে ভারতের 3টা প্রদেশের সীমানা আছে। বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা, যার সাথে ভারতের 3টা প্রদেশের সীমানা আছে। এই পাশে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, আর এখানে হচ্ছে কি মেঘালয়। অর্থাৎ মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, এই তিন প্রদেশের সাথে, ভারতের এই 3 প্রদেশের সাথে সীমানা আছে বাংলাদেশের একটা মাত্র জেলা, সেটা হচ্ছে কি কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখবেন। এরপরে আসেন আরেকটা বিষয় আমরা বলি, সেটা হচ্ছে কি, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় কি প্রশ্ন আসে? প্রশ্ন আসে হচ্ছে, বলবে যে আপনাকে যে বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?
বাংলাদেশ ভারতকে পৃথক করেছে কি হাড়িয়াবাঙ্গা নদী, এবং বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী নদীর নাম কি, বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশ মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী, আর বাংলাদেশ ভারতকে পৃথক করেছে কি হাড়িয়াবাঙ্গা নদী, বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে। তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখবেন, নদ নদীর বিষয়গুলো মনে রাখবেন। এরপরে আসলে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের স্লাইডে চলে যাব আবার, আমরা আমাদের স্লাইডে চলে যাব আবার। দেখেন স্লাইড যেটা আছে, আমরা কি দেখলাম এতক্ষণ, সীমান্ত সীমারেখাগুলো দেখলাম। আমরা পড়েছি কি, যে আমরা পড়েছি যে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা হচ্ছে 32টি জেলা আছে, বাংলাদেশের মোট সীমান্তবর্তী 32টি জেলা আছে। তো তার মধ্যে এই যে 32টি জেলা যেটা আছে বাংলাদেশের, এই 32টি জেলার মধ্যে, এই 32টি জেলার মধ্যে ভারতের সাথে আছে কতটি, ভারতের সাথে হচ্ছে 30, আর মিয়ানমারের সাথে আছে হচ্ছে আপনার 3টি, হওয়ার কথা 33 কিন্তু হয়েছে 32। কারণ আমরা সবাই জানি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের কি আছে, সীমান্ত সংযোগ বা সীমান্ত যোগাযোগ আছে। এরপরে আমাদের পরের স্লাইডে দেখেন বাংলাদেশের কিছু বিরোধপূর্ণ সীমান্ত, বাংলাদেশের কিছু বিরোধপূর্ণ সীমান্ত যেগুলো নিয়ে ভারতের সাথে বিরোধ রয়েছে। তার মধ্যে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের সাতক্ষীরা জেলায় হাড়িয়াবাঙ্গা নদীর মোহনায় এই দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। যেই বাংলাদেশ এটার নাম দিয়েছে কি দক্ষিণ তালপট্টি, আর ভারত এটার নাম দিয়েছে কি, ভারত এটার নাম দিয়েছে হচ্ছে কি পূর্বাশা বা নিয়মর দ্বীপ। ভারতীয় নাম হচ্ছে পূর্বাশা বা নিয়মর দ্বীপ, আর বাংলাদেশ নাম দিয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দ্বীপটা যখন ভেসে উঠেছিল তখন বাংলাদেশের সীমানায় পড়া সত্ত্বেও ভারত সেটার মালিকানা দাবি করলো। খেয়াল করে দেখেন, বাংলাদেশ সেটার মালিকানা দাবি করে, ভারতও সেটার মালিকানা দাবি করে, আর এই দুই দেশের রেষারেষি সহ্য করতে না পেরে 2010 সালে এই দ্বীপটি আবার সমুদ্রে হারিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে কি মুহুরীর চর, ফেনী জেলায় অবস্থিত মুহুরীর চর, যেই চর নিয়ে বা যেই দ্বীপ নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে, দেখেন এটা হচ্ছে কি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বিরোধপূর্ণ সীমান্ত, বাংলাদেশ ও ভারত, হ্যাঁ, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরোধপূর্ণ সীমান্ত। বিলোনিয়া সীমান্ত খুবই আলোচিত সাম্প্রতিক সময়ে। এই মুহুরীর চর এবং বিলোনিয়া সীমান্ত দুইটাই ফেনী জেলাতে, এবং দুইটা নিয়েই বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ রয়েছে। এরপরে দেখব কি নয়াগ্রাম সীমান্ত, যা সিলেটের বিয়ানীবাজার সীমান্তে অবস্থিত, এটার অবস্থান দেখব। গুরুত্বপূর্ণ এবং মহাগুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে কি বাংলাদেশ মিয়ানমারের বিরোধপূর্ণ চরফরিদ এবং মংডু, এদের অবস্থান কোথায়, নাফ নদীতে। অর্থাৎ নাফ নদীর মোহনায় অবস্থিত দুইটা স্থান হচ্ছে চরফরিদ এবং মংডু, যেটা নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিরোধ রয়েছে। এই বিষয়গুলো পড়বেন। এরপরে আসেন বাংলাদেশের সমুদ্র সীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শুরুতেই বলেছি যে বাংলাদেশের যে সমুদ্র সীমা আছে, সমুদ্র অঞ্চল যেটা আছে খেয়াল করে দেখেন, এই যে সমুদ্র উপকূল যেটা আছে, এই সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত, 711 কিলোমিটার। এই সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত, 711 কিলোমিটার। মনে রাখেন, এই যে সমুদ্র উপকূল বা সমুদ্র অঞ্চল যেটা আছে, এই সমুদ্র অঞ্চলকে আবার তিনটা ভাগে আমরা পড়ে থাকি। তার মধ্যে 12 নটিক্যাল মাইল এটা হচ্ছে কি রাজনৈতিক সমুদ্র সীমা, 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা, এবং 354 নটিক্যাল মাইল এটাকে বলা হয় কি আপনার মহীসোপানের দৈর্ঘ্য। দেখেন 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, 200 নটিক্যাল মাইল যেটাকে অর্থনৈতিক সমুদ্র সীমা বা ইইজেড বলা হয়, এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড বলা হয়ে থাকে এটাকে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের দৈর্ঘ্য কত, 200 নটিক্যাল মাইল। আপনারা কি জানেন এগুলোর পার্থক্য কি? এগুলোর পার্থক্য হচ্ছে, খেয়াল করেন, এই যে 12 নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্র সীমা, এটা কি রাজনৈতিক সমুদ্র সীমা। তো এই রাজনৈতিক সমুদ্র সীমার মানে হচ্ছে এই রাজনৈতিক সমুদ্র সীমা মধ্যে বিশ্বের কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, বাণিজ্যিক জাহাজ রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত, সরকারের অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারবে না।
এর ভিতরে প্রবেশ করার মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। এই যে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা, এটার মানে হচ্ছে কি এই 200 নটিক্যাল মাইলের ভিতরে যত সামুদ্রিক সম্পদ আছে, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, হ্যাঁ, যত ধরনের সম্পদ আছে, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল, যা কিছু আছে, সকল কিছুর একক মালিক কে? বাংলাদেশ। সকল কিছুর একক মালিক হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তার ইচ্ছা মতো এখান থেকে সম্পদ আহরণ করতে পারবে, কেউ কখনো বাধা বা নিষেধ করতে পারবে না। এরপর মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি জানেন মহীসোপান কি? মহীসোপান হচ্ছে, ধরেন এই যে আমাদের মূল ভূখণ্ড, এখানে গিয়ে আমাদের মূল ভূখণ্ড শেষ, তারপর থেকে হচ্ছে কি আমাদের সমুদ্র শুরু। এগুলো হচ্ছে ধরেন পানি আর পানি, পানি আর পানি, হ্যাঁ, এগুলো হচ্ছে শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। এখানে হচ্ছে আমাদের কি আপনার এই ধরেন আমি একটা মানুষের আঁকলাম, এখানে হচ্ছে আমাদের কি মানে সীমানা শেষ, অর্থাৎ মূল ভূখণ্ড শেষ, মাটি শেষ, তারপরে কি শুরু হয়ে গেছে? পানি শুরু হয়ে গেছে। মনে রাখেন, যেখান থেকে পানি শুরু হয়েছে, যেখানে গিয়ে সমুদ্রের পানির গভীরতা 200 মিটার হবে, এই 200 মিটার পর্যন্ত এলাকাকে বলা হয় কি? মহীসোপান। আমি আবারও বলি, মহীসোপান কি? মহীসোপান হচ্ছে সমুদ্রের পানির গভীরতা যেখানে গিয়ে 200 মিটার হবে, সেই পর্যন্ত এলাকাকে বলা হয় কি? মহীসোপান। তাহলে বাংলাদেশের মহীসোপান 200 মিটার গভীর হয়েছে কত কিলোমিটার পর? 354 নটিক্যাল মাইলের পর। 354 নটিক্যাল মাইলের পর গিয়ে কী হয়েছে? আপনাদের এই 200 মিটার গভীরতা সৃষ্টি হয়েছে। তাহলে বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখেন। এবার আসেন বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ। আমরা জানি বাংলাদেশের সাথে দুইটা দেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল, মিয়ানমার এবং ভারতের। তো পরীক্ষায় দেখেন ভারত এবং মিয়ানমার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কি? পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কোন আদালতে? ইটলস। ইটলস মানে কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। জার্মানির হামবুর্গে অবস্থিত এই আদালতে বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয়েছিল। যে রায়ের ফলে রায় দেওয়া হয় 14 মার্চ 2012 সালে। আর রায় হয় কিসের ভিত্তিতে? ন্যায্যতার ভিত্তিতে এই রায়টা হয়েছিল। এরপরে আসেন বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি, এটা হয়েছে কোন আদালতে? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পিসিএতে হয়েছে। যার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডসের দি হেগে। নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত পিসিএ বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেখানে বাংলাদেশ ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয়েছে। এরপর সেখানেও আপনার কি করা হয়? রায় দেওয়া হয় কিসের ভিত্তিতে? ন্যায্যতার ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখেন। সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পরে বিরোধ নিষ্পত্তির ফলে বর্তমানে বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য কত দাঁড়ায়? সমুদ্র সীমার দৈর্ঘ্য না, সমুদ্র সীমার দৈর্ঘ্য হবে না, আয়তন। সমুদ্র সীমার আয়তন হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। এবার আসেন বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রাকৃতিক দিক থেকে আমরা সবাই জানি, ভূপ্রাকৃতিক দিক থেকে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমরা সেই বিষয়গুলো একটু মানচিত্রে দেখার চেষ্টা করব। আপনারা সবাই একটু খেয়াল করবেন মানচিত্রটা। আমাদের যে মানচিত্র আছে, খেয়াল করেন। দেখেন বাংলাদেশের ভূপ্রকৃতি, আমাদের আলোচনার টপিক হচ্ছে কি? বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান আর সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমরা সবাই যদি খেয়াল করলে দেখব কি প্রথমে কি আছে? প্রথমে আছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো হচ্ছে কি এই যে এই এলাকাটা যেটা আছে দেখেন, এরকম খাঁজ কাটা দাগগুলো দেওয়া আছে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল, সিলেট এবং এই যে আপনার এই ময়মনসিংহের কিছু অংশ জুড়ে হচ্ছে কি এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অবস্থান। পরীক্ষায় প্রশ্ন আসে কি? পরীক্ষায় আপনাকে প্রশ্ন করবে বাংলাদেশের মানে প্রাচীনতম ভূমিরূপ কোনটি? প্রাচীনতম ভূমিরূপ হচ্ছে কি? টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। দেখেন পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পাহাড়গুলোকে বলা হয় কি?
টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কই ভাগে? দুই ভাগে ভাগ করা হয়, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। মনে রাখবেন, এই যে উত্তর পূর্বাঞ্চল সিলেট অঞ্চল যেটা আছে, এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর স্থানীয় নাম হচ্ছে টিলা। এগুলোর স্থানীয় নাম কি? টিলা। আর দক্ষিণ পূর্বাঞ্চল যেটা আছে পার্বত্য চট্টগ্রাম এলাকা, এই অঞ্চলটাকে বলা হয় কি, এই অঞ্চলের পাহাড়গুলোর স্থানীয় নাম হচ্ছে ডিবি। ডিবি এবং টিলা, এই নামগুলো মনে রাখবেন। এরপরে দেখেন আপনাদের বইয়ে দেখেন এই জিনিসগুলো দেওয়া আছে, কিছু বৈশিষ্ট্য। এটার উচ্চতা কত, এটার উচ্চতা কত, তারপরে দক্ষিণ পূর্বের উচ্চতা কত, উত্তর পূর্বের উচ্চতা কত, এই বিষয়গুলো সম্ভব হলে একটু দেখে নিন। এরপরে আছে কি? এরপরে আছে প্লাইস্টোসিন কালের সোপান। প্লাইস্টোসিন কালের সোপানগুলোর মধ্যে আছে কি কি এখানে? এই যে কুমিল্লার লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড় যার উচ্চতা হচ্ছে 21 মিটার। তারপরে মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, অর্থাৎ গাজীপুরের ভাওয়াল অঞ্চল এবং টাঙ্গাইলের মধুপুর, এই যে অঞ্চলটা আছে এটাও হচ্ছে কি, দেখেন খেয়াল করে দেখেন, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং গাজীপুর অঞ্চল জুড়ে অবস্থিত হচ্ছে কি এই মধুপুর ও ভাওয়ালের গড়। এটাও আপনার প্লাইস্টোসিন কালের সোপানের অন্তর্ভুক্ত, যার গড় উচ্চতা হচ্ছে কি 30 মিটার। এরপরে প্লাইস্টোসিন কালের আরও একটা এলাকা হচ্ছে কি বরেন্দ্র অঞ্চল। এই যে অঞ্চলটা আছে বরেন্দ্র অঞ্চল, অর্থাৎ রাজশাহী, নাটোর, জয়পুরহাট, বগুড়ার অংশবিশেষ, দিনাজপুর, রংপুর, এই অঞ্চল জুড়ে হচ্ছে কি আপনার এই বরেন্দ্র অঞ্চলের অবস্থান। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে টারশিয়ারি যুগের পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, উত্তর পূর্বাঞ্চল আর একটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্লাইস্টোসিনগুলোর পাহাড়সমূহকে, প্লাইস্টোসিন যুগের পাহাড়সমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ দেখেন, এখানে বলা হচ্ছে লালমাই পাহাড়, মধুপুর ও ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে কি বরেন্দ্র অঞ্চল। এগুলো হচ্ছে কি প্লাইস্টোসিন কালের সোপান। এগুলোর বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, আপনাদের বইয়েও দেওয়া আছে, সেখান থেকে পড়াশোনা করতে পারেন। এরপরে বাদ বাকি যে এলাকাটা আছে সেটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, অর্থাৎ এই যে 3টা অঞ্চল, এই যে অঞ্চলগুলো দেখলাম, এছাড়া বাংলাদেশের পুরো এলাকা যেটা আছে, সমগ্র বাংলাদেশ জুড়ে হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অবস্থান। দেখেন যেটা পড়বেন, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিগুলোর মধ্যে সমভূমিগুলোর গড় উচ্চতা কত? বাংলাদেশের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিগুলোর গড় উচ্চতা হচ্ছে 9.14 মিটার। 9.14 মিটার। এর মধ্যে খেয়াল রাখেন, এর মধ্যে সবচেয়ে উঁচু জেলা হচ্ছে কি এই দিনাজপুর। সমুদ্রপৃষ্ঠ থেকে 37.50 মিটার উঁচুতে অবস্থিত দিনাজপুর। খেয়াল করে দেখেন, এই রংপুর এবং দিনাজপুর হিমালয়ের পাদদেশের অবস্থান। এই জন্যে পাদদেশীয় সমভূমি বলা হয় কাকে? রংপুর, দিনাজপুর অঞ্চলকে বলা হয় পাদদেশীয় সমভূমি বলা হয়। তাহলে খেয়াল রাখেন, সবচেয়ে উঁচু জেলা বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমিগুলোর মধ্যে সবচেয়ে উঁচু জেলা হচ্ছে দিনাজপুর, 37.50 মিটার উঁচুতে অবস্থিত। আর বললাম কি, আর বলেছি হচ্ছে আপনাদেরকে যে আপনার সাম্প্রতিককালের প্লাবন সমভূমিগুলোর গড় উচ্চতা কত? গড় উচ্চতা 9.14 মিটার। এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আসেন, আমরা এই সাম্প্রতিক বাংলাদেশের ভূপ্রকৃতি দেখেছি। এরপরে আসেন বাংলাদেশের দ্বীপসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি জানেন দ্বীপ এবং চরের পার্থক্য কি? আমরা সবাই জানি দ্বীপের চারপাশে পানি থাকে, চরেরও চারপাশে পানি থাকে। তাহলে একটাকে দ্বীপ আর একটাকে চর কেন বলে? জানেন কেউ? দ্বীপ এবং চরের মূল পার্থক্য হচ্ছে অবস্থানগত পার্থক্য। নদ নদীতে জেগে উঠলে বলে হয় চর, আর সাগর মহাসাগরে জাগলে সেটাকে বলি কি আমরা? দ্বীপ বলি। এই যে খেয়াল করেন এবার, ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? ভোলা। মনে রাখেন এই জিনিসটা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন যে বলা হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে কি? ভোলাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, যার পূর্ব নাম হচ্ছে কি দক্ষিণ শাহবাজপুর বলা হয়ে থাকে। তাহলে দেখেন এই ভোলা দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায় অবস্থিত হচ্ছে কি এই ভোলা দ্বীপ। এই জিনিসটা একটু মনে রাখেন। তারপরে আর কি দেখবেন, এই ভোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, এটা মনে রাখবেন, যার পূর্ব নাম হচ্ছে দক্ষিণ শাহবাজপুর। কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই ভোলা দ্বীপ। ভোলা দ্বীপের কিছু বিখ্যাত চর আছে, এই চরগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। একটা দ্বীপ আছে ভোলার, যেমন মনপুরা দ্বীপ। খেয়াল করেন এই যে মনপুরা দ্বীপ,
এই মনপুরা দ্বীপ কেন পড়বেন? একসময় পর্তুগিজরা বসবাস করতো কারা? মনপুরা দ্বীপ। কোথায় বসবাস করতো? মনপুরা দ্বীপে বসবাস করতো। পরীক্ষায় প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পর্তুগিজরা একসময় কোন দ্বীপে বসবাস করতো? মনপুরা দ্বীপে বসবাস করতো কারা? পর্তুগিজরা বসবাস করতো মনপুরা দ্বীপে। তাহলে এই জিনিসটা একটু পড়বেন। মনপুরা দ্বীপ, তারপরে হচ্ছে চর কুকরি মুকরি, এটা কোথায় অবস্থিত? ভোলায় অবস্থিত। মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? ভোলায় অবস্থিত। এরপরে আমাদের আছে কি সেন্ট মার্টিন দ্বীপ। আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, দেখেন বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপের নাম হচ্ছে কি? সেন্ট মার্টিন দ্বীপ, যেটাকে সম্প্রতি মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, বাংলাদেশের মেরিন প্রোটেক্টেড এরিয়া হচ্ছে দুইটা। মেরিন প্রোটেক্টেড এরিয়া কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে কি সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা সম্পর্কে আমরা সবাই পড়ে আসছি। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড, বাংলাদেশের প্রথম মেরিন প্রোটেক্টেড এরিয়া। আর বাংলাদেশের দ্বিতীয় মেরিন প্রোটেক্টেড এরিয়া বলা হয় কাকে? সেন্ট মার্টিন দ্বীপকে। এবার আসেন যেটা দেখবো সেটা হচ্ছে কি সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? নারিকেল জিঞ্জিরা। এরপর দেখেন সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত হচ্ছে কি? ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ অবস্থিত সেন্ট মার্টিনের দক্ষিণে, যেটা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? ছেড়া দ্বীপ। যদি অপশনে ছেড়া দ্বীপ না থাকে তাহলে হবে কি সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের দক্ষিণের ভূখণ্ড বা দক্ষিণের অংশ, হ্যাঁ, দক্ষিণের স্থান। এই জিনিসগুলো একটু মনে রাখেন। তাহলে দেখেন সেন্ট মার্টিন নিয়ে পরীক্ষায় কি আসে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, তাই না? সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের দ্বিতীয় মেরিন প্রোটেক্টেড এরিয়া বলা হয় কাকে? সেন্ট মার্টিন দ্বীপকে। আর যেটা দেখবেন বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, যদি অপশনে ছেড়া দ্বীপ বা ছেড়া দিয়া না থাকে তাহলে কি হবে? সেন্ট মার্টিন হবে। এরপর আমরা আরও কিছু দ্বীপ দেখি। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলায় অবস্থিত। এটা এই নিঝুম দ্বীপের অবস্থান কোথায়? মেঘনা নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপ। আমরা সবাই জানি যে 1970 একটা জলোচ্ছ্বাস হয়েছিল। সেই জলোচ্ছ্বাসের পর এই দ্বীপটির নামকরণ করা হয় কি? নিঝুম দ্বীপ। এই জলোচ্ছ্বাসের আগে এই দ্বীপের নাম কি ছিল? নাম ছিল হচ্ছে বাউলার চর, চর উসমান বা ইসামতির চর, এরকম বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখেন 70-এর জলোচ্ছ্বাসে কি হয়েছিল? 70-এর জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের 3 জন মানুষ ছাড়া বাকি সবাই মৃত্যুবরণ করেছিল। তারপর থেকে সেই দ্বীপের নাম বাউলার চর বা চর উসমান থেকে পরিবর্তন হয়ে নিঝুম দ্বীপ রাখা হয়। এই নিঝুম দ্বীপ বর্তমানে দেখেন বলা হচ্ছে বর্তমানে দেশের সর্ববৃহৎ জাতীয় উদ্যানের নাম কি? নিঝুম দ্বীপ। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যানের নাম হচ্ছে কি? নিঝুম দ্বীপ। এই জিনিসটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এরপরে আসেন আমরা সামনের দিকে আগাই। মহেশখালী খুবই গুরুত্বপূর্ণ। গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কি? মহেশখালী। একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কি? মহেশখালী, যেখানে আদিনাথ পাহাড়টার নাম হচ্ছে কি? আদিনাথ পাহাড়। আর এই আদিনাথ পাহাড়ের উপরে অবস্থিত হচ্ছে কি? আদিনাথ মন্দির। খেয়াল করেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কি? উত্তর হচ্ছে মহেশখালী। আদিনাথ মন্দির বা আদিনাথ পাহাড় কোথায় অবস্থিত? মহেশখালীতে অবস্থিত। এরপরে দেখেন মহেশখালীকে বলা হয় কি? ডিজিটাল দ্বীপ বলা হয়। কি বলা হয়? ডিজিটাল দ্বীপ বলা হয় মহেশখালীকে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি? আমরা সবাই জানি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, চতুর্থ সমুদ্র বন্দর, কিন্তু প্রথম গভীর সমুদ্র বন্দর যেটা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, সেটার অবস্থান কোথায়? মহেশখালীতে অবস্থিত। এরপরে আমরা কি দেখব? সোনাদিয়া দ্বীপ, যেটা মৎস্য আহরণ এবং অতিথি পাখির জন্য বিখ্যাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখেন, খেয়াল করেন, এই কুতুবদিয়া দ্বীপ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। কুতুবদিয়া দ্বীপ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে মানে দ্বীপে রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাতিঘর, হ্যাঁ, যেই দ্বীপে বাতিঘর আছে সেই দ্বীপের নাম কি? বাংলাদেশের যেই দ্বীপে বাতিঘর আছে তার নাম হচ্ছে কি? কুতুবদিয়া। কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে সমুদ্রগামী জাহাজ চলাচলের জন্য এই বাতিঘর নির্মাণ করা হয়েছে। সন্দ্বীপ দেখেন, চট্টগ্রামের এই সন্দ্বীপ প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। এবং আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের যেই দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তার নাম হচ্ছে কি? সন্দ্বীপ। সাবমেরিন কেবলের মাধ্যমে, হ্যাঁ, সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশের যেই দ্বীপে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়
তার নাম হচ্ছে কি এই সন্দ্বীপ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে ক্লাস, আমাদের যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে কি দেখেন, প্রথমে বাংলাদেশ পরিচিতি অর্থাৎ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান সেটা আমরা দেখেছি। তারপর বাংলাদেশের সীমান্ত সীমারেখা সেটা নিয়েও আলোচনা করেছি, বিরোধপূর্ণ সীমান্ত সেটাও আলোচনা করেছি, বাংলাদেশের সমুদ্র সীমা এবং সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি কোন আদালতে হয়েছে সেটাও দেখার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখেছি কি বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ। তো এই বিষয়গুলো থেকে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার যখন নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, নতুন আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।